এই আইকিউ নিও 9 প্রোর যদি স্পেসিফিকেশন আপনি দেখেন তাহলে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখবেন যে অন্যান্য ব্র্যান্ডের একদম টপ টিয়ার ফোনগুলোর থেকেও কিছু কিছু দিকে এই ফোনটা আগায় থাকে স্পেসিফিক ওয়াইজ। তবে এই ফোনটা অ্যাকচুয়ালি ব্যবহার করতে কেমন সেটার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আজকে আমি শেয়ার করব, কারণ এই ফোনটা ব্যবহার করার আগে যত জায়গায় আমি রিভিউ দেখেছি বা যত ভিডিও দেখেছি সবাই এই ফোনটাকে একদম বেস্ট একটা ফোন বলে, এটা বলে একদম ফ্ল্যাগশিপ কিলার। তবে আমি দেখলাম ফোনটাতে কিছু জায়গায় দুর্বলতা আছে। সো যারা আসলে এই ফোনটা একদম হাই হোপ নিয়ে কিনতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখা খুবই জরুরি, কারণ এই ফোনটা সম্পর্কে একটা স্পষ্ট আইডিয়া কিন্তু আপনি পাবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দেই, এই ফোন বা যে কোনো ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এইবার আইকিউ নিও 9 প্রোতে ফিরে আসি। ফোনটার একদম ফ্রন্টে যদি দেখেন তাহলে এখানে একদম সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন, কারণ কি ন্যারো চিন বেজেল রয়েছে এবং একটা ক্যামেরা কাট আউট এখানে রয়েছে এবং এই যে ডিসপ্লেটা এটা কিন্তু একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং এটা সাইজ হলো 6.78 ইঞ্চ। বড় ব্যাপার হলো এইটার কিন্তু রিফ্রেশ রেট 144 হার্টজ, এটাতে HDR10 সাপোর্ট করে, খুবই ভালো ব্রাইটনেস কিন্তু এটাতে রয়েছে। এটা ডিসপ্লের যে কালার, যে ইফিসিয়েন্সি এটাতে রয়েছে খুবই সুন্দর এবং যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় এটা ভিজিবল থাকে। এবং যদি এটাতে মুভি দেখেন বা আপনি মাল্টিমিডিয়া এনজয় করেন তাহলে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন এবং ফ্রন্ট থেকে দেখলে ডেফিনেটলি এটাকে একটা ফ্ল্যাগশিপ কিলার বা প্রিমিয়াম ফোন মনে হয়। এবং এই যে ডিসপ্লেটা রয়েছে না, এটার উপরে যে ক্যামেরা কাট আউটটা দেখতে পাচ্ছেন, এখানে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে ফেস আনলকও করা যায়। ক্যামেরার বিস্তারিত ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলবো। এবং নিচের দিকে এখানে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এটা একটা অপটিক্যাল সেন্সর এবং এটা খুবই ফাস্ট কাজ করে, জাস্ট টাচ করলেই খুলে যায়, খুবই অ্যাকুরেট। তবে আমার কাছে পার্সোনালি মনে হলো যদি এটার লোকেশনটা আরেকটু উপরে হইতো তাহলে আরো বেশি কমফোর্টেবল হইতো। তবে এটা ব্যবহার করতে গেলে আই হোপ আপনাদের আসলে অভ্যাস হয়ে যাবে। এরপর যদি আপনি ফোনটার পিছনের দিকে দেখেন, এখানে দুইটা ফিনিশ আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ইকো লেদার ফিনিশ এবং এখানে রেড এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন। তো এই ফোনটা আমি ব্যবহার করার আগে যত জায়গায় প্রমোশন ভিডিও দেখেছি, মানে ভিডিওতে দেখলেই বা পিকচারে দেখলেই এই ফোনটা ভালো লাগে, কারণ এইটার যে ডুয়াল ফিনিশ এবং ডিজাইনটা আসলেই ইউনিক। এবং এই ফোনটা হাতে থাকা অবস্থায় আমার কাছে যেই দেখেছে কম বেশি সবাই জিজ্ঞাসা করেছে, কারণ এটার ডিজাইন আসলে দেখতে খুবই ভালো। তবে এটা যে খুব বেশি ডিউরেবল তা কিন্তু নয়, বাট স্টিল এইটার দেখতে ফিনিশটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এবং এই যে ডিজাইনটা না, এটা হাতে ধরে বা ওভারঅল এই ফোনটা হাতে ধরতে গেলে একদম ভেরি চিপ একটা ফিল হয়। মানে এই ফোনটা দেখতে যতটা প্রিমিয়াম মনে হয়, হাতের মধ্যে ধরলে খুবই বাজে লাগে। আমার কাছে পার্সোনালি এটাও একটা কারণ যে এই ফোনটা ব্যবহার করতে গেলে যে এটার হ্যান্ড ফিলটা অত বেশি প্রিমিয়াম না এবং এই ফোনটা লং টাইম ব্যবহার করতে গেলে এটা আসলে বেশি ডিউরেবল থাকবে না, কারণ এটা যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু প্লাস্টিকের। এবং এই যে ফোনটা না খুবই হালকা লাগে, কারণ এই ফোনটার ওজনও খুব কম এবং এই ফোনটার যে ডিজাইন খুবই ক্লিন একটা ডিজাইন। সো ডিজাইন ওয়াইজ ফোনটা আসলে ভালো। তবে যেটা বললাম যে এটার বিল্ড কোয়ালিটি প্রিমিয়ামনেসের ব্যাপক ঘাটতি আছে। সো এই ফোনটা ধরলে আপনি বুঝতে পারবেন যে কস্ট কাটিংটা আসলে কোথায় করা হয়েছে। এবং পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, ডান সাইডে উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন এবং একদম বটমে এখানে আপনি সিম স্লট দেখতে পাচ্ছেন, ডুয়াল সিম ব্যবহার করা যায়। এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এটাতে 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ আপনি করতে পারবেন। এবং এটা যে স্পিকার আছে খুবই দারুণ স্টিরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, সেটা নিয়ে সমস্যা হবে না। এবং এই ফোনটার উপরে একটা এয়ার ব্লাস্টার সেন্সর আছে, সো এই ফোনটাকে আপনি রিমোট হিসেবে কাজে লাগাই ফেলতে পারবেন। এবং বাম সাইডে ক্লিন একটা ডিজাইন রয়েছে। সো ওভারঅল ডিজাইনের কথা যদি বলি তাহলে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তবে এটা লং টাইম ব্যবহার করতে গেলে আসলে ভালো হবে না। যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন আইকিউ ফোনগুলো পারফরমেন্সের জন্য অনেক বেশি আগায় থাকে এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানায় থাকে। এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, সাথে 8GB র্যাম পেয়ার করতেছে। এর 12GB র্যামের একটা ভার্সন রয়েছে এবং এটার স্টোরেজ কিন্তু UFS 4.0। সো এখানে খুব ফাস্ট স্টোরেজ রয়েছে, ভালো র্যাম রয়েছে, সাথে ভালো প্রসেসর, যে কারণে এটার পারফরমেন্স কোনো প্রকার হতাশ করে না। এবং এটাতে ফানটাচ ওএস চলতেছে, এইটার যে চাইনিজ ভার্সন সেটাতে অরিজিন ওএস চলে। সো এটা কিন্তু ভিভোর যে ওএসটা সেটাই। তো আমার কাছে পার্সোনালি এই জিনিসটা অত বেশি ভালো লাগে না, অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট এই ফোনটার অপটিমাইজেশন খুবই ভালো। এবং এইটার যে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, সাথে ফাস্ট এবং ফ্লুইড অ্যানিমেশন রয়েছে, সাথে পারফরমেন্সের যে ব্যাপারটা যে আপনি অ্যাপস ওপেন করেন, ক্লোজ করেন, যে কোনো প্রকার হেভি গেমিং করেন, এটা হ্যান্ডেল করতে পারবে। এবং এইটার হিট ম্যানেজমেন্টও খুবই ভালো, প্রচণ্ড যে ওভার হিটিং হয় সেই জিনিসটা কিন্তু এখানে নাই। এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন ডেফিনেটলি ফর শিওর। এবং যে বাজেটে এই ফোনটা কিনতেছেন আমার কাছে মনে হয় যে পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে চাইলে এটাকে আগায় রাখা যায়। এবার যদি আসি এটার ক্যামেরাতে, দেখেন এইটার পিছনে আপনি দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর যেটা সনির একটা সেন্সর এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তো এই ফোনটার পিকচার কোয়ালিটি এক কথায় যদি বলি তাহলে বলবো যে এটা অ্যাভারেজ পিকচার কোয়ালিটি দেয়। ডোন্ট গেট মি রং, এটাতে ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, কাইন্ড অফ স্যামসাং এর টাইপের, মানে যত হাইলাইট
লাইট থাকুক না কেন, যত লো লাইট থাকুক না কেন, এটা একটা ব্যালেন্স খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারে এবং ফেসটাকে একটু স্মুথ করে এবং রেডি টু আপলোড টাইপের পিকচার তোলে। এবং এইটাতে স্মুথ করা বা ফেসটাকে রিটাচ করার অনেক ফাংশনালিটি আছে। ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে ছবি তুললে আমাকে লিটারেলি যখন আমি ফার্স্ট সেলফি তুলি এটা দিয়ে মেয়েদের মতো দেখা যাচ্ছিল, পরে এটা আমি ফাংশনগুলো ঠিকঠাক করে নিয়েছি। সো এটা দিয়ে মোটামুটি ভালো পিকচার কোয়ালিটি পাবেন, তবে বেস্ট পিকচার কোয়ালিটি পাবেন সেটা আমি ডেফিনেটলি বলবো না। এবং এটার যে ফোকাল লেন্থের যে ইস্যুটা এখানে আপনি সেটা ফেস করতেছেন না, কারণ যে আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে সেটা দিয়ে আলট্রা একটা ভিউ পাচ্ছেন। মেইন সেন্সর দিয়ে 1x 2x আপনি ছবি তুলতে পারতেছেন। সো টাইট ফোকাল লেন্থও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সো সেই জায়গায় আসলে কোনো প্রকার প্রবলেম নাই। তবে পিকচার কোয়ালিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে ডেফিনেটলি ভালো ছবি আপনি পাচ্ছেন। এবং মোস্ট অফ দ্য ফোনে কিন্তু ডে লাইটে প্রপার লাইটে ভালো ছবি তুলতে পারে, তবে স্ট্রাগলটা করে যখন কন্ট্রাস্টি লাইট থাকে, লো লাইট থাকে। সেই জায়গায় এটাতে লো লাইটে ছবি তুললে আপনি আলট্রা ওয়াইডের যে সেন্সর সেটা দিয়ে যে বেস্ট পিকচার পাবেন তা নয়, অনেক নয়েজ প্রডিউস করে, শার্পনেস ভালো থাকে না। এবং মেইন যে সেন্সরটা সেটা দিয়ে রাতের বেলায় একটু লো লাইটে ওভার শার্প করে ফেলে। আবার যদি 2x এ যান সেখানে দেখা যায় যে একটু জুম করলে ডিটেল থাকে না। অর্থাৎ এই যে টোটাল দুইটা সেন্সর এখানে আছে, যে ফোকাল লেন্থে আপনি ছবি তুলবেন, ছবি তোলার পরে সেটা মানে ইনিশিয়ালি যে ভিউ দেখা যায় সেটাতে ভালো লাগে, বাট একটু জুম করলে বোঝা যায় যে এটা একটু মানে ডিটেইলের অনেক ঘাটতি আছে। আবার যখন মেইন সেন্সরের পিকচার সেটাতে ওভার শার্পনিং করে ফেলে। তবে ডিফল্ট যে কালারটা এটা ক্যাপচার করে সেটা রেডি টু আপলোডের মতো। ওভারঅল যে এটার পিকচার কোয়ালিটি সেটা প্রিটি অ্যাভারেজ বলা যায়, বেস্টও বলতে পারেন না আবার খারাপও বলতে পারেন না। স্যাম্পল দেখে ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন। এটাতে আবার পিকচারের অনেকগুলো মুডও আছে, বিভিন্ন ধরনের পিকচার ক্যাপচার করা যায়। সো যারা আসলে একটু নর্মাল ইউজার তাদেরকে জন্য আসলে এই পিকচার কোয়ালিটি নিয়ে খুব বেশি সমস্যা হবে না, বাট যারা আসলে ফটোগ্রাফি সেন্ট্রিক ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এটা আসলে ভালো হচ্ছে না। এবং এটার পোর্ট্রেটের কথা যদি বলি, দেখেন এইটাতে 2x এ পোর্ট্রেট তুলতে পারবেন ডিজিটালি জুম করে মেইন সেন্সরটাকে। সো 1x এও পোর্ট্রেট তোলা যায়। এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো আছে, ভালো এজ ডিটেক্ট করতে পারে এবং খুব দ্রুত প্রসেস করতে পারে পিকচারগুলো। তবে পিকচারের ক্ষেত্রে আমি একটু লো লাইটে হইলে দেখেছি যে পোর্ট্রেটেও অনেক নয়েজ প্রডিউস করে এবং সাথে ডিটেইলের অনেক ঘাটতি থাকে। তবে যদি একটু প্রপার লাইট থাকে তাহলে কিন্তু এটার এজ ডিটেকশন, ব্লার, ওভারঅল ভালো পোর্ট্রেট এটার মাধ্যমে পাবেন। এইটার মানে নর্মাল ইউজারদের জন্য পিকচার কোয়ালিটি যে কোনো কন্ডিশনে ঠিকঠাক আছে, বাট বেস্ট হাই হোপ নিয়ে যদি আপনি এই ফোনটা কেনেন ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে তাহলে কিন্তু আপনি হতাশ হবেন এটার পিকচার কোয়ালিটি নিয়ে। অনেকে এখন বলতে পারেন যে ভাই এটার পিকচার কোয়ালিটি খারাপ নয়, এটা কিন্তু ভালো, কিন্তু আসলেই ভালো। বাট আপনি যদি এই বাজেটে অন্যান্য স্যামসাংয়ের ফোনের সাথেও কম্পেয়ার করেন বা এর থেকে একটু ভালো ক্যামেরার ফোনগুলো আপনি এক্সপিরিয়েন্স করেন তাহলেই বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জিনিসটা আমি অনেক সময় ফেস করেছি। রিভিউ করে একটা ক্যামেরাকে আমি অতটা ভালো বলি নাই, তখন তারা বলে ভাই আপনি জানেন না, বুঝেন না। বাট আমার মনে হয় যে ওই লোকগুলা এই বাজেটে অন্যান্য যেসব ফোনগুলো আছে সেগুলো এক্সপিরিয়েন্স না করেই শুধুমাত্র হয়তো সেই ফোনটা এসে ব্যবহার করে, যে কারণে তার কাছে ওরকম মনে হয়। এই জিনিসটা আসলে আপনারা কয়েকটা ফোন এক্সপিরিয়েন্স না করলে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। বাট আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটার পিকচার কোয়ালিটি ভালো লাগবে, আপনি এটাকে হয়তো বা বেস্টও বলে ফেলতে পারেন। এবং যদি এটা সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এইটাতে আপনি 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন। তো সেলফি ক্যামেরার ফোকাল লেন্থটা ঠিকঠাক ছিল, বাট সেলফি ক্যামেরার যে পিকচার কোয়ালিটি সেটা কিন্তু আমার ভালো লাগেনি। ওইটা অ্যাভারেজের থেকেও একটু কম, অর্থাৎ মেইন সেন্সরগুলোতে যেরকম পিকচার পাচ্ছেন তার থেকে একটু লোয়ার এবং একটু ইনকনসিস্টেন্সি ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার, বেশি কন্ট্রাস্টি লাইট, ব্যাকগ্রাউন্ডে লাইট থাকলে সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না, একটু লো লাইটে গেলে অনেক নয়েজ প্রডিউস করে এবং পিকচারের কালারগুলো একটু ইয়েলোইশ চলে যায়, মাঝে মাঝে একটু রেডিশ হয়ে যায়। সো এই জায়গায় মানে একটু ইনকনসিস্টেন্সি ছিল এবং পিকচার কোয়ালিটি বা সেলফি ক্যামেরার ক্ষেত্রে আসলে এই ফোন না। এই বাজেটে যদি আপনি এই অন্যান্য ব্র্যান্ডের একটু মিড রেঞ্জের নতুন ফোন কেনেন তাহলেও এর থেকে অনেক ভালো সেলফি ক্যামেরার ফোন আপনি পেতে পারেন। সো সেলফি ক্যামেরা ওই একই সিমিলার কোয়ালিটির, ভালো ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, ডিটেলও থাকে মোটামুটি, তবে এটা আসলে সেলফি ক্যামেরার জন্য বেস্ট নয়। অর্থাৎ সামারাইজ করতে গেলে আমি বলতে পারি এইটা ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, ক্যামেরার জন্য এই ফোনটা ভালো না, পারফরমেন্সের জন্য ভালো আছে। ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে এইটাতে কিন্তু আমি দেখলাম যে ম্যাক্সিমাম লোকে বলতেছে এটা থেকে 8K ভিডিও করা যায়, এইটাকে অনেক বেশি হাইলাইট করতেছে। বাট এই ফোনটাতে ভিডিওতে অনেক বড় ধোকা আছে, ভিডিও কোয়ালিটি একদমই ভালো না, স্টেবিলিটি মোটামুটি ভালো আছে। আমি একদম স্যাম্পল সহ বিস্তারিত বলতেছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এটার কি অবস্থা। এটা এখন আলট্রা ওয়াইডের ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটাতে ভিডিওগ্রাফিতে যে বড় সমস্যা সেটা হচ্ছে যে এটার যে মেইন সেন্সর আছে, এটাতে তো দুইটা সেন্সর। তো মেইন সেন্সরে আপনি সর্বোচ্চ 8K পর্যন্ত শ্যুট করতে পারবেন, 4K করতে পারবেন, কিন্তু যে আলট্রা ওয়াইডের সেন্সরটা এখন যে ফোকাল লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো প্রবলেমটা তখনই হবে যখন আপনি কন্টিনিউয়াসলি আলট্রা ওয়াইড থেকে জুম করে ভিডিও করবেন, আবার আলট্রা ওয়াইডে এরকম লেন্স শিফট করে করে ভিডিও করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে ওই ফুল এইচডিতেই স্ট্রিক্ট থাকতে হবে।
সো 8K থাকুক 4K থাকুক সেগুলো কিন্তু আপনি আলট্রা ওয়াইডের ভিউতে পাচ্ছেন না, যে কারণে ভেরি ইনকনসিস্টেন্সি একটা রয়েছে কিন্তু এই ভিডিওগ্রাফিতে। এবং এখানে যে ভিডিও কোয়ালিটি সেটা হোপফুলি দেখে একটা আইডিয়া পাচ্ছেন। এবং আমি যদি জুম করে আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এইভাবে লেন্স শিফট করতে হয়। তো এখানে লেন্স শিফট করাতে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অন্যান্য ক্যামেরাতে যখন আমরা এখন আলট্রা ওয়াইডে আছি হুট করে আমরা চলে যাব হচ্ছে মেইন সেন্সর, সেটা কিন্তু এই ফোনটা দিয়ে সম্ভব না। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাস মাইনাস বাটন আছে, এই দুইটাতে প্রেস করে করে যেতে হবে। সো হঠাৎ করে কোনো নির্দিষ্ট ফোকাল লেন্থে কিন্তু যাওয়া সম্ভব না এই ফোনটা দিয়ে। সো এই ব্যাপারটার সাথে এবং ভিডিও কোয়ালিটি ওভারঅল মিলিয়ে এই ফোনটাকে কোনোভাবেই ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে কাউকে আসলে কেনার জন্য আমি সাজেস্ট করব না। সেলফি ক্যামেরার স্যাম্পল দেখেন তাহলে আরও একটা ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এটা সেলফি ক্যামেরার ভিডিও, এখানে আপনি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, 4K ভিডিও করতে পারতেছেন না। তবে যে ভিডিও কোয়ালিটি সেটা স্ট্যাবিলিটি আমি স্ক্রিনে ওরকম বুঝতে পারতেছি না, ভিডিও যখন আপলোড দিব তখন আপনারা বুঝতে পারবেন। এবং যদি আমি পিছনে স্কাইটা দিয়ে দিই তাহলে ফেসটা এক্সপোজ করতে পারে কিনা সেটা একটা আইডিয়া পাবেন। এবং যেটা বলছিলাম যে ভিডিওগ্রাফির জন্য কিন্তু আসলে ফোনটা তেমন আইডিয়াল হবে না, যে বাজেটে ফোন কিনতেছেন বা ওভারঅল ভিডিওকে প্রায়োরিটি দিয়ে আসলে এই ফোনটা কারোরই আসলে কেনা ঠিক হবে না। সো এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন পেয়েছি চলুন সেটা একটু বলি। দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5160 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, এটা 120 ওয়াটে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। সো এইটার ব্যাটারি যত বিগার সাথে অত ফাস্ট চার্জও করা যায় এবং এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি এটা হেভি ইউজ করে পুরাতন ফোন, তারপরেও 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এবং এইটা আপনি যদি মানে ডেইলি লাইফে ব্যবহার করেন তাহলে আমি ফর শিওর যে এটা 6-6.5 ঘন্টা বা 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নাই, আবার চার্জ ফুরাই গেলেও আপনি কিন্তু আধা ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ করে ফেলতে পারতেছেন যদি আপনার কাছে ফাস্ট চার্জটা থাকে। তাছাড়া পিডি চার্জেও কিন্তু 60 বা 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। সো এটা নিয়ে আসলে সমস্যা নেই। সো ফাইনাল কথা হচ্ছে যে এই সময় এসে আপনি এই ফোনটা 40,000 টাকায় পুরাতন হিসেবে কিনবেন কিনা। দেখেন আপনি যদি এরকম ইউনিক ডিজাইনের একটা ফোন কিনতে চান তাহলে এটা খুবই ভালো, এটা ডিজাইন ওয়াইজ দেখতে শুনতে খুবই ভালো, তবে এটা লং টাইমের জন্য ভালো না, এটা রিসেল ভ্যালু ভালো পাবেন না। তবে এটার বেস্ট দিক হলো পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে গেমিং করতে চাইলে এই ফোনটা কিনতে পারেন। তাছাড়া ভিডিও ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে এই ফোনটা কেনা আসলে ভালো হবে না। সো এইটাই ছিল মূলত আমার iQOO Neo 9 Proর পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনাদের মধ্যে যদি এই ফোনটা স্টিল কেউ ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।